কিন্তু কেন হবে এটা? এই যে ঘটনা ঘটেছে, এই যে মহিলার এফআইআর নিচ্ছেন না, এই যে 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো, চিফ সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সারাদিন বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং করতে হয়েছে, সেটা আজকে আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিবেদন করতে পারিনি। কিন্তু আমার অনেক যারা আমাকে ভালোবাসেন অনেকে বলেন যে অন্তত একটা করবেন, রাতে নাকি সেটা না শুনলে ঘুম হয় না, বা সকালবেলা উঠে একটা নতুন কিছু না দেখলে নাকি আপনাদের ঘুমই ভাঙে না, এমন অনেকে বলে থাকেন। তাদের জন্য এই অনেক রাতে একটা প্রতিবেদন করছি। আজকে সারাদিনের আপডেটটা আপনাদের দেবার চেষ্টা করব। অনেকেরই প্রথম প্রশ্ন থাকে, কত নাম বাদ গেল, কত ভুয়ো ভোটার বাদ গেল, এই ভোটার তালিকা যে সংশোধন হচ্ছে সেটাই প্রথম প্রশ্ন, মানুষের একমাত্র প্রশ্ন। যেমন প্রথম দিকে আমরা বলেছিলাম 10 লাখ মানুষের নাম বাদ যাবে, তারপরে সেটা 14 লাখ হলো। আজকের ডেটে সেটা এখন অব্দি এসে দাঁড়িয়েছে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। এখন আপনারা যদি ভেবে নেন এটাই ফাইনাল, তাহলে ভুল করবেন। এটা ফাইনাল নয়, এটা আজকের ডেট অব্দি যে সমস্ত এই যে এই এনুমারেশন ফর্ম যেগুলো জমা পড়েছে, ডিজিটাইজ হয়েছে বা জমা পড়েনি, সেগুলো একটা প্রাথমিক হিসাব করা হয়েছে। তাতে জানা যাচ্ছে 27 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। এই নিয়ে প্রতিবেদন জানাবো। তার আগে দুটো খবর আজকে দিইনি, দুটোই বড় খবর, যেগুলো বাংলার মিডিয়াগুলো হয়তো একবার দুবার বলেই ছেড়ে দেবে, বা অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে তো বলাই হবে না। যেমন এই যে মার্কিন শুল্ক বোমা সামলে এবার ভারতের জিডিপি আবার বাড়লো, এতটাই বাড়লো আমেরিকা পর্যন্ত চমকে গেছে। 2025-26 অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছে 8.2%। গত বছর জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল 5.6%। বছরের প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পরিমাণ ছিল 7.8%, এবং জাতীয় পরিসংখ্যান সংস্থা বলছে এবার 8.2% হয়েছে, এবং এই জিডিপি 48.63 লক্ষ কোটি টাকা হয়েছে। এক বছর আগের যেটা 44.94 লক্ষ কোটি টাকা ছিল তার তুলনায় অনেক বেশি। কিসে কিসে উন্নতি হয়েছে? আর্থিক, রিয়েল এস্টেট, পেশাদার পরিষেবা সবেতেই উন্নতি হয়েছে। ভারতের জিডিপি কিন্তু দিন দিন বাড়ছে শত্রুদের মুখে ছাই দিয়ে। আরো একটা বড় খবর আছে, উপমহাদেশে যে সামরিক শক্তি, গোটা বিশ্বের যে সামরিক শক্তি, সেই এশিয়া পাওয়ার ইন্ডেক্সে অনুযায়ী কোথায় আছে? ভারত 3য় স্থানে উঠে এসছে, এবং আমেরিকা এখানে সুপার পাওয়ার আছে 1 নম্বর, তাদের পয়েন্ট হচ্ছে 80.5 সুপার পাওয়ার। তারপরে তালিকায় রয়েছে চীন 73.7 সুপার পাওয়ার। তারপরে 3 নম্বরে ভারত মেজর পাওয়ার হিসেবে উঠে এসছে, পয়েন্ট হচ্ছে 40.0 পয়েন্ট। এই 10 বছর হয়েছে ভারত এই আত্মনির্ভরশীল ভারত, সমস্ত অস্ত্র নিজের দেশে তৈরি করা ভারত তৈরি হয়েছে। ভাবুন একবার, 30-35 বছর আগে থেকেও যদি ভারত এই উন্নতির রাস্তায় হাঁটতে শুরু করতো, তাহলে ভারত এখন কোথায় থাকতো? কিন্তু এই মুহূর্তে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে সামরিক শক্তিতে বিশ্বে ভারত 3 নম্বরে আছে। আমেরিকা, চীনের পরেই আছে ভারত, ভারতের পর আছে জাপান, রাশিয়া, ভারতের পরে আছে রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এবং ভারতবর্ষে যে সমস্ত লুকিয়ে থাকা শত্রু পাকিস্তানকে নিয়ে গর্ব করে, পাকিস্তানের স্থান হচ্ছে 16 নম্বরে। ভারত 3, বিশ্বে পাকিস্তান 16। কেউ বলবে না? বলবে নাকি? সিপিএম, তৃণমূল এইসব কথা আলোচনা করবে না। যাক, এসআইআর এর কথা ফিরে আসি। 27 লক্ষ মানুষের নাম বাদ পড়ছে। কারা কারা এরা? এখন অব্দি যেটুকু জানা গেছে যে ডিজিটাইজ করা হয়েছে প্রায় 6.5 কোটির কাছাকাছি ভোটারের তথ্য। 28শে নভেম্বর পর্যন্ত 7,65,00,000 এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে। 6,45,00,000 ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে, এবং এখান থেকে জানা যাচ্ছে আজ অব্দি প্রায় 27 লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না। তাদের মধ্যে কারা কারা রয়েছে যেটুকু জানা গেছে, এই 26,27,00,000 ভোটারের নাম যে প্রাথমিক খসড়া তালিকায় থাকবে না, তাদের মধ্যে 15,53,000 মৃত। ভাবুন, এখন অব্দি আজকের ডেট অব্দি, বারবার বলছি, আজকের ডেট অব্দি 15,53,000 মৃত ভোটারের নাম পাওয়া গেছে। 15 লক্ষ মৃত ভোটার, ভুতুরে ভোটার ভোট দিয়ে গেছে। আপনাদের বাবা, কাকা, দাদা, মা যারা স্বর্গে চলে গেছেন তারা ভোট দিয়ে এসছেন তৃণমূলের হয়ে। অল্পের জন্য আপনারা দেখতে পাননি। মোট বাদ যাচ্ছে আজকের ডেট অব্দি 27 লক্ষ ভোটার, তার মধ্যে 15,53,000 মৃত, 2,61,000 জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, এবং 2,88,000 জন স্থানান্তরিত হয়েছেন, এবং নকল ভোটার 58,164 জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাদের। এখন অব্দি 58,164 জন নকল ভোটার পাওয়া গেছে।
27 লক্ষ আজ অব্দি, শেষ অব্দি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন দেখার। এইবার আসছি, আমরা যেটা বলে আসছিলাম যে ইলেকশন কমিশন এই রাজ্যে কেন কোনো স্টেপ নিচ্ছে না। ইলেকশন কমিশন উত্তরপ্রদেশে 21 জন বিএলওর বিরুদ্ধে মামলা করেছে। ইলেকশন কমিশন এই রাজ্যে এখনো কারো অব্দি মামলা করেনি, এফআইআর করেনি। এমনকি যে 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল রাজ্যের মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে এফআইআর করেনি। নির্বাচন কমিশন কোনো স্টেপ নেয়নি। যেটা এতদিন আমি বলে আসছিলাম সেটা এইবারে বললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি আজকে মুখ খুলেছেন। তিনি পরিষ্কার বলছেন বিএলওদের এই অবস্থার দায় জ্ঞানেশ কুমারকে নিতে হবে। বিএলওদের ভয় দেখানো হচ্ছে, তাদের ভয় দেখিয়ে মৃত ভোটারের ফর্ম ফিল আপ করা হচ্ছে, বাংলাদেশি ভোটারের ফর্ম ফিল আপ করা হচ্ছে, বাবা পাল্টে দেওয়া হচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। এরকম ভাবে হতে পারে না। দিল্লিতে বসে থেকে রাজ্যের সমস্যার সমাধান হবে না। বিএলও হিসেবে স্কুল শিক্ষকরা, সরকারি কর্মীরা বিপদে পড়বেন তথ্য যাচাইয়ের সময়। চলুন দেখে নি শ্রমিক ভট্টাচার্য আজকে ঠিক কি বললেন, যেটা গত 2 সপ্তাহ ধরে আমরা বলে আসছি। দেখুন আপনারা। কিন্তু কেন হবে এটা? এই যে ঘটনা ঘটেছে, এই যে মহিলা এফআইআর নিচ্ছেন না, এই যে 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো, চিফ সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চিফ সেক্রেটারির তো দায়িত্ব হচ্ছে প্রত্যেকের সুরক্ষাটাকে সুনিশ্চিত করা। তিনি কি করছেন? আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি। জ্ঞানেশ কুমারকে আজকে জবাবদিহি করতে হবে তার। তিনি দিল্লিতে বসে থাকবেন, বসলে হবে না। এখানে বিএলও মার খাবে, মহিলা বিএলওদের ওপরে এই ধরনের থ্রেট চলবে, স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা হবে। দায়িত্ব কার? দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এখানে রাজ্য সরকার করবে না। রাজ্য সরকার প্রয়োজনে বিএলওকে খুন করবে, রাজ্য সরকার প্রয়োজনে নথিতে আগুন লাগিয়ে দেবে, কিন্তু সেটাকে রক্ষা করবার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। অত্যন্ত পাওয়ারফুল সংস্থা, সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইন্টারভেন করে না। এটা শুধু দিল্লিতে বসে থাকলে হবে না, ওই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আসতে হবে ডায়মন্ড হারবারে, আসতে হবে কুলতলিতে, আসতে হবে গোসাবায়, আসতে হবে বেলডাঙ্গায় কিভাবে চলেছে, আসতে হবে বীরভূমে, এসে দেখুক কিভাবে কাজ করছে বিএলওরা, কি অবস্থার মধ্যে কাজ করছে। দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআরের জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এ যাত্রাপার্টি ছাড়া সম্ভব না। পেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই এসআইআর হোনে নেহি দুঙ্গা, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 বিএলএ দিয়েছেন কেন? একদিকে এসআইআরের বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও, এইআরও, ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরও 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের
চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন এই দায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে। জ্ঞানেশ কুমারের কি অবস্থা ভাবুন, তৃণমূলীরা দিল্লি থেকে ধর্ণা দিচ্ছে, এদিকে বিজেপির তরফ থেকে জ্ঞানেশ কুমারকেও কিন্তু ছাড়া হচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য আজকে পরিপূর্ণ সত্য বলেছেন যে আপনি যদি মনে করেন দিল্লিতে বসে থাকবেন, মাঝে কয়েকটা স্মারকলিপি জমা নেবেন আর ওখান থেকে নজরদারি চালিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর করে ফেলবেন, তাহলে ভুল করছেন। পশ্চিমবঙ্গে নজরদারি আরো অনেক বাড়াতে হবে। হয়তো কেন জানি না শ্রমিক ভট্টাচার্যের এই কথার পরই দেখলাম খবর এলো 13 জন অবজারভার নিয়োগ হচ্ছে দিল্লিতে। দিল্লি থেকে 13 জন অবজারভার নিয়োগ করছে এই পশ্চিমবঙ্গে, যাদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে। যেমন স্মিতা পান্ডে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান বীরভূম, তন্ময় চক্রবর্তী মুর্শিদাবাদ মালদা, রণধীর কুমার উত্তর 24 পরগনা কলকাতা উত্তর, সি মুরুগান দক্ষিণ 24 পরগনা কলকাতা সাউথ, আর অর্জুন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি, রাজীব কুমার জগদীশ মিনা হাওড়া, নীলম মিনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, অশ্বিনী কুমার যাদব উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর, নিরঞ্জন কুমার দার্জিলিং কালিম্পং, দেবীপ্রসাদ কারনাম পুরুলিয়া বাঁকুড়া, রচনা ভগত নদিয়া, ডক্টর বিশ্বনাথ হুগলি। আপাতত এদিকে অবজারভারের দায়িত্ব দেওয়া হচ্ছে। এরা বিশেষ এই সংশোধনী প্রক্রিয়া চলছে, এই নিয়ে তারা রিপোর্ট দেবেন, কমিশনকে রিপোর্ট পাঠাবেন, নিয়মিত গ্রাউন্ড রিপোর্ট দেবেন। এই অবজারভাররা নিয়মিত গ্রাউন্ড রিপোর্ট দেবেন। এবং আরো একবার বলছি, 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026 যারা যারা আপত্তি জানাবে, কারো নাম যদি বাদ পড়ে যায়, কোনো মৃত ভোটারের নাম বাদ পড়ে যায়, কেউ বাইরে আছে ফর্ম নিতে পারেনি, অন্য রাজ্যে আছে ফর্ম নিতে পারেনি, বাদ চলে যায়, তারা আপত্তি জানানোর জন্য 8ই জানুয়ারি অবধি সময় দেওয়া হবে। 9 ডিসেম্বর অবধি 31শে জানুয়ারি নোটিশ জারি এবং শুনানি এবং যাচাই চলবে। 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আরো একটা বড় ঘটনা ঘটেছে আজকে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিনিয়রিটি মেনে মুখ্য সচিব করেননি, কিন্তু রাজ্যের সেই আইএএস সুব্রত গুপ্তকেই বাংলায় এসআইআর এর বড় দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশন পাঠাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাজ্য রাজনীতিতে একেবারে চমকে দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার পদে আইএএস সুব্রত গুপ্তকে নিয়োগ করলো নির্বাচন কমিশন। সুব্রত গুপ্ত একসময় এই রাজ্যে কাজ করে গেছেন, তার দক্ষতা একেবারে প্রশ্নাতীত, কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারকে সন্তুষ্ট করতে পারেননি বা দলদাস হতে পারেননি বলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 1990 ব্যাচের যে আইএএস অফিসার সুব্রত গুপ্ত তার মুখ্য সচিব হওয়ার কথা ছিল, তাকে বাদ দিয়ে, বাঙালি সুব্রত গুপ্তকে বাদ দিয়ে 1991 ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্তকে মুখ্য সচিব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে তৃণমূল বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে না বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাংলা ভাষা বিরোধী। বাংলা বিরোধী অ্যাকচুয়ালি কে? কে বাংলা বিরোধী? কে আইএএস সবচেয়ে দক্ষ আইএএস অফিসার সুব্রত গুপ্তকে সিনিয়রিটি থাকা সত্ত্বেও এই রাজ্যের মুখ্য সচিব করেননি? একজন এই পশ্চিমবঙ্গ একজন বাঙালি মুখ্য সচিব পায়নি সুব্রত গুপ্তকে। তার জন্য কে দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি আইএএস কে মুখ্য সচিব করেননি। আইএএস সুব্রত গুপ্তকে এবার নির্বাচন কমিশন থেকে স্পেশাল রোল অবজারভার পদে নিয়োগ করা হলো। তাকে ফোন করেছিলাম, পুরনো সম্পর্ক। আমি যখন এটিভি বাংলায় ছিলাম, তিনি তখন বিভিন্ন জেলা শাসক পদে ছিলেন। অত্যন্ত ভালো সম্পর্ক আমার সঙ্গে। ফোন করেছিলাম, কি কি করতে চাইছেন। উনি বললেন সবে তো দায়িত্ব পেয়েছি, অতএব দেখা যাক যে আমি কতটা আমার দায়িত্ব করতে পারি পশ্চিমবঙ্গে আরো একবার। সুব্রত গুপ্তকে এই পশ্চিমবঙ্গে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি। এত বড় দক্ষ অফিসার, যিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চাননি বলে একজন বাঙালিকে আমরা এই রাজ্যের মুখ্য সচিব পদে পাননি। সবচেয়ে বড় বাঙালি বিরোধী তাহলে কে? অন্যদিকে আরো একটা বড় খবর, যে এসআইআর বলুন বা সেই আমাদের ওয়াকফ বোর্ড আইন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটোই মেনে নিতে বাধ্য হলো। বলছিল না পিসি ভাইপো ওয়াকফ আইন মানি না, মানবো না। ওয়াকফ আইন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার মেনে নিল, এসআইআরও মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরুর আগে যারা বলেছিল করতে দেব না, ঘেরাও করব, এই করব সেই করব, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলছেন 100% এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, পুরোপুরি 180 ডিগ্রি পাল্টি। বলেছিলাম না এই রাজ্যে এসআইআর হবে, ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে, কারোর পিসি কারোর বাপ আটকাতে পারবে না। দেখলেন তো আমার কথাই ঠিক হলো। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর মেনে নিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 100% এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। কি বলবেন আপনারা? রাজ্যের সব খবর একসঙ্গে দিলাম। এই সমস্ত খবরগুলো আলাদা আলাদা ভাবে করার কথা ছিল, কিন্তু কি করব,
দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।